যে শেখ হাসিনা যদি আসে, শেখ হাসিনা না আসলে আওয়ামী লীগ সংগঠিত হতে পারবে না। 2 ট্রাইব্যুনালে বিচার আছে, এখন অপেক্ষা করতে হবে যে আওয়ামী লীগ আদৌ বৈধ সংগঠন থাকে কিনা, বা গণহত্যাকারী সংগঠন হিসাবে সন্ত্রাসী সংগঠন হয় কিনা। যেমন ধরুন, শেখ হাসিনার উন্নয়নের নামে অনেক চুরি হয়েছে। শেখ হাসিনা থাকাকালীন টকশোতে আমরা বলছি, শেখ হাসিনা যাওয়ার পর যে সরকার আসেন তিনি বলছেন, তিনি নির্বাচন দিয়ে যাওয়ার পর যে সরকার আসে তারাও বলতেছে তারা যা অপরাধ করেছে অমার্জনীয়। এই শব্দ পাইছেন তো আপনি? হ্যাঁ, পেয়েছি। তা আপনি যদি বলেন যে অপরাধ করছে, সেই অপরাধের অপরাধের ক্ষমার অযোগ্য, এই কথা তো সরকার থেকে বলা, আমার থেকে বলা আর মাঠের লোক থেকে বলা সেম টেক্সট, কিন্তু অ্যাকশন তো নিতে হবে। আপনি বলে ছেড়ে দিচ্ছেন টাকা পাচার হইছে, লক্ষ কোটি টাকা পাচার হইছে বলে ছেড়ে দিচ্ছেন, মানে ছেড়ে দিচ্ছেন, পরবর্তী স্টেপটা কোথায়? এই কথা তো নতুন বলা হচ্ছে না, এই কথা তো 5ই আগস্টের আগেও বলা হয়েছে। 5ই আগস্টের আগে যারা আমরা টক শো করছি সেখানেও বলছি যে উন্নয়নের কাজ হচ্ছে, কিন্তু উন্নয়নের সাথে ব্যাপক চুরি হচ্ছে। তখন তারা ক্ষমতায় ছিল, ধরা ছোঁয়ার বাইরে ছিল। ক্ষমতার থেকে যাওয়ার পর তো আর্কাইভে সব কাগজপত্র আছে, আছে না? বাজার দর আছে, সব আছে, গল্প তো ঘরে বসে করলে হবে না। ওই মোবাইলটা কিনছি কত টাকায়, বালিশ কত টাকায় কিনছি, পর্দা কত টাকায় কিনছি, তখনকার বাজার দর কত, সব বাজারে আছে না? সব ডকুমেন্টস আছে তো। জুলাই অভ্যুত্থানে মারা যাওয়ার পর আজকে যে বিচারটা হওয়ার কথা, সেই বিচারটা কি হচ্ছে? কতগুলা ঘটনা আমি বললাম এখানে, 3টা ঘটনা। 71, 24 প্লাস উন্নয়ন করার পর যে তসরুফ, ফান্ড তসরুফ, এই যে সব অপরাধগুলো যদি একত্র করেন, এটা আজকের সরকার বা আজকের সরকারই যদি বলি আমি, কারণ যখন যে সরকার থাকে দায় দায়িত্ব তাকে নিতে হবে। আমরা তো সরকারের বিরোধিতা করতে এখানে বসি নাই, সমালোচনা করতেও বসি নাই, এখন আলোচনা করতে চাই। সমালোচনা হলো নেগেটিভ দিক তুলে ধরা, আর আলোচনা হলো আমাদের করণীয় কি। তো করণীয় কি করতে হলে আমার একটাই বক্তব্য, এই অপরাধগুলো আপনারা কি লিগ্যাল লেন্স থেকে দেখছেন না পলিটিক্যাল লেন্স থেকে দেখছেন? যদি লিগ্যাল লেন্স থেকে দেখেন, ইট ইজ অ্যান অফেন্স, অপরাধ, সেই অপরাধের বিচার হইতে হবে। বিচার আপনি করতে পারেন কি না পারেন, ইনিশিয়েট করতে হবে, শুরু করতে হবে, আমার দেখতে হবে। আমি তো দেখছি না। 55 বছর যাবৎ মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বিপক্ষ শক্তি দেখতেছি, আমরা কি আদৌ দেখছি? এগুলো কোনো মামলা তো তামাদি হয় না, অপরাধ তো তামাদি হয় না, আদৌ কি বিচার হয়েছে? তাহলে কি আপনি পলিটিক্যাল লেন্স দিয়ে দেখতেছেন? পলিটিক্যাল লেন্স মানে কি? আমি পলিটিক্যালি ব্যবহার করব, স্টপ ইট। আপনি যদি পলিটিক্যাল লেন্স দিয়ে দেখেন তাহলে ভাই বন্ধ করে দেন, আমরা সামনের দিকে যাই, একদম পরিষ্কার বলে দেন। মাপ চাইলে মাপ হয়ে যাবে, বরং তারা তো সেভ করতে আসে জামাতকে। আমাদের পক্ষে কথা বলছে। হ্যাঁ, এই কথা বললে সেভ হয়ে যায় না? আজকে সেটা বলে হ্যাঁ জাতির কাছে ক্ষমা চাইলাম, এরপরে কি ক্ষমা চাইছে মানে অপরাধ? এটা 164 স্টেটমেন্ট হয়েছে, তাই আপনি রাজনীতি করতে পারবেন না, হবে? তারপরে হাসিনা বলবে আমাদের ক্ষমা করে দেন, 164 স্টেটমেন্ট হবে? সেই জন্য বলছি পরিকল্পিতভাবে রাষ্ট্রটাকে কিভাবে দেখছে। এই রাষ্ট্র বলতে আমি এই সরকারকে বলছি না, অতীত সরকার সহ সবাই, প্রত্যেকে এগুলাকে রাজনৈতিক লেন্স থেকে দেখে আসছেন। এটা জাস্ট একটা মানে আপনার কোনো ইস্যু নাই। এবং পুরা দেশটা আমরা সবাই মিলে এমন জায়গায় গেছি, আমাদেরকে কে এই বয়ান শিখাইছে, এই বয়ানের ভিত্তিতে আমরা দেশটাকে আগায় নিতে পারতেছি না, থেমে আছি। এখন আওয়ামী লীগের বিচার করব, আবার জামাতের বিচার করব। তবে একটা ঠিক, ওই জায়গাটা কি বলবেন যে একেবারে সরকারের পক্ষ থেকে সরকার একদম সিনিয়র মন্ত্রী একেবারে বলছেন যে সেই জায়গাটা আসছি। তবে একটা জিনিস বলতে পারি, পলিটিক্যাল লেন্স দিয়ে আওয়ামী লীগ দেখবে না একটা ঘটনা, সেই ঘটনা 24-এর অভ্যুত্থান। যদি কখনো তারা ক্ষমতা ফেরত পায়, ইনশাআল্লাহ তাআলা আপনি নিশ্চিত থাকতে পারেন, তখন আর তারা এটা পলিটিক্যাল লেন্স দিয়ে দেখবে না, লিগ্যাল লেন্স দিয়েই দেখবে। মব জঙ্গি বইলা আজকে যারা আছে 70 বছর বয়স হইল তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে, এটা আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। এবার আসেন, আপনি দায়িত্বশীল মন্ত্রী কি বলছে? দায়িত্বশীল মন্ত্রী বলছে যে আমরা সব রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, এবং সেটা আমরা ফলো দেখছি যে আওয়ামী লীগের অনেক নেতাকে এখন জামিন দেওয়া শুরু হয়েছে এবং একটা আলোচনা শুরু হয়ে গেছে সব জায়গায়। এখন আওয়ামী লীগ এটা আসলে কি, এটা রাজনৈতিক এটা হলো বক্তব্য? এটা হলো আমার কাছে মনে হয় কি জনগণের সাথে ডিপ্লোমেসি করা। কেন বলছি কথাটা? এবং আপনি দেখেন নির্বিকার আমরা মেনে নিচ্ছি। যেমন ধরেন ভাই, যেটা ক্রিস্টাল ক্লিয়ার যে শব্দটা, সেটা কি? গণভোটে হাতে ভোট দিবেন। এইটার অর্থ কি বাংলাদেশে কেউ ভাববে যে গণভোট পাশ করার পর বলা হবে গণভোট আইনে নাই, সংবিধানে নাই? আবার গণভোট কি জুলাই সনদে আমরা স্বাক্ষর করতাম না, বাহানা হইতে পারে নির্বাচন নিয়ে।
নির্বাচনের আগে বললেন আমরা সবার আগে স্বাক্ষর করেছি, বরং যারা জুলাইয়ের পথ চেতনার পক্ষে যারা, তারা অনেকেই তখনও স্বাক্ষর করেন নাই, এ কথাও তো বলা হয়েছে। তারপরে যখন ভাই আপনি নির্বাচনের পর এটা বলতেছেন বাহানা না হয় যাতে, সেজন্য তার মানে কি আপনাদের ওই যে সুস্পষ্ট পরিষ্কার বক্তব্য ওই হায়ের মধ্যে ছিল অ্যাবসোলুটলি না, তাই তো আপনি এখন এটা করছেন। তাহলে কি আপনি একবারও ভাবেন না আমি তো জনগণকে বললাম কি আর করছি কি? এই কথাই কি মনে হয় জানেন, এই কথাটা তখন মনে হয় যে ভোটের উপরে নির্বাচন হয় না, জনগণের ভোট লাগে না। নাহলে জনগণের ভোট লাগলে গুরুত্ব দিবে না কেন? ওই যে ইঞ্জিনিয়ারিং কথা আমরা শুনি, এই ইঞ্জিনিয়ারিং সিস্টেমে ডিসাইড হয়ে যায় কারা করবে, কাজে ভোট ইম্যাটেরিয়াল। তা নাহলে আপনি বলেন না এরকম ইউটার্ন নেওয়া যায়, বললাম একটা করতেছি আর একটা, এই ইউটার্ন নেওয়া যায়, কেউ নিতে পারে? 51% লোক আপনাকে ভোট দিল, 70% লোক গণভোটে ভোট দিল, আমরা সবাই ইউটার্ন নিয়ে নিলাম। কেন কথাটা বলছি? এই যে হায়ের ভিতরে না, যেটা পরিষ্কার করেন আফটার ইলেকশন। তাহলে আপনারা যে নির্বাচন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছেন টু গেট দ্য পপুলারিটি অফ দ্য পিপল, ওইদিকে আইন করছেন, এইদিকে ধরছেন না। তার মানে হায়ের ভিতরে না, না এর ভিতরে হা, অর্থাৎ আমি কাগজে কলমে দেখাচ্ছি রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, কিন্তু মাঠে হচ্ছে। তার মানে ওই গণভোটের মতোই, ওটা হয়তো আন্ডারস্ট্যান্ডিংও থাকতে পারে। কারণ এই সেকেন্ড আর একটা চ্যাপ্টারে আসেন, শেখ হাসিনার প্রতি ইনসাফ করা হবে, এই কথাটার মানে কি? আপনার না, কাছে শেখ হাসিনাকে ইনসাফ করা হবে না, যদি উনি দেশে আছেন, ন্যায় বিচার মানে তো ইনসাফ। নো, হু হ্যাজ টোল্ড ইউ? ইনসাফ কি আপনি করবেন না কোর্ট করবে? আদালত করবে। আদালত ইনসাফ করবে না, বিচার করবে। ইনসাফ ও বিচার একই। নো, শুনেন না, আমি শেষ করতে দেন। একজন আসামির জন্য ন্যায় বিচার ইনসাফ কোনটা? আসামির বুঝতেছেন না? না, ঠিক আছে, একজনে আপনি বলছেন যে ওই জায়গা থেকে রাখেন, আসেন না, আপনার কাছে একটা লোক দণ্ড হয়েছে, আপনার কাছে আসছে পলাতক ফর এক্সাম্পল, আর ঠিক আছে তুই যা স্যারেন্ডার কর গিয়ে, কথার কথা স্যারেন্ডার কর গিয়ে, তোর প্রতি ইনসাফ করা হবে, এটার অর্থ কি দাঁড়াবে তার কাছে? আপনি সাধারণ জ্ঞানে বলেন, তার কাছে অর্থটা কি দাঁড়াবে? সে মানে এই ইশতেহারের ভিতরে ছিল বিচার বিভাগের জন্য একটা পৃথক সচিবালয় করবেন, ছিল না? সুস্পষ্টভাবে পৃথক সচিবালয় করা হবে, আপনারা করবেন, ভালো কথা। আপনি করার আগে একজনে করে ফেলছে না, আপনি এসে ওইটাকে আরো কিছু সুন্দর কিভাবে করা যায় তা না করে আপনি বিলুপ্ত করে দিলেন। ভালো কিছু করবো এই জন্য বিলুপ্ত করবেন কেন? ওটা রাইখেই তো আপনি শুদ্ধ করতে পারেন। এইটা একটু আসবে কাছে শুনি, আমি শেষ করে নেই। এটা একটা। দুই হচ্ছে, বিশ্বে হিটলার তো আপনার গণতান্ত্রিক ভোটে নির্বাচিত হয়েছিল হিটলার, কিন্তু হিটলারের প্রার্থী টেকে নাই, কারণ সে তো করলে গণহত্যা করে গেছে, মাইরে গেছে, বিচার হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ কিন্তু ওই হারে না, অভ্যুত্থানের শক্তি থেকে ক্ষমতা থাকার জন্য দমন করছে, গণহত্যা করছে। কিন্তু আওয়ামী লীগ তো এখন সারা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে সমর্থক আছে, তার সমর্থকরা অনুকূল পরিবেশ নাই, তাই মাঠে নামতে পারে না। একটু মাঠে নামে দেখেন কেউ মারা যায়, জানাজা যায়, হে নৌকায় জয় বাংলা স্লোগান, তার মানে মনের ভিতরে আওয়ামী লীগ ঠিকই আছে, নেতৃত্ব নাই। তো এই জন্যই আওয়ামী লীগকে থ্রেট মনে করা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে, যেহেতু যাদের সমর্থক আছে, সমর্থক তো নারী নাই, বাংলার মাটি সোনার চাউকাঠি, যে যা পিঠে। এই যে ধরেন, এই যে শেখ হাসিনার সময় যে দমন পীড়ন, গুম খুন অত কিছু হইলো, জামাতের একটা লোক কমছে, বিএনপির একটা লোক কমছে, কত মাইরে ফেলছে না, করে নাই, সমর্থন ওঠে না বাংলাদেশে। এমন এই পাট খেতে ফালায়, ধান খেতে ফালায়, পুকুরে ফালায়, কিন্তু বিএনপি ছাড়েন নাই, কেউ জামাতও ছাড়েন নাই। এই জন্যই বলছি যে আওয়ামী লীগেরও একই অবস্থা, যে সমর্থক আছে তার মনের ভিতরে সমর্থন আছে, সমর্থন সুযোগ পাইলে ফোঁস করে উঠবে, না হলে হবে না, পরিস্থিতি অনুকূলে না আসলে হবে না। তো এখন আমার বক্তব্য হলে, আপনি গণতন্ত্র যদি চাই, আমি সময় মতো হিট করলাম না কেন, অর্থাৎ নেপালের মতো তখন যদি নির্বাচন হইতো, তখন আমি কিন্তু বলছি যে বিএনপি ইউনুসের ফাটাবাসায় চিপায় পড়ছে, কারণ বিএনপিকে প্রতিবাদ করতে শুনি নেই, বিএনপি কোনো মতে নির্বাচন দিলেই তারা জিতবে, এরকম একটা ভাবে ছিল। এই জন্য বলছি, ফাটাবাসের চিপার গল্প জানেন, বাঁশ ফেরে দাঁড় করে রাখছে, বানর লাভ দিয়ে এদিক যায় ওদিক যায়, এরপরে একটা পর্যায়ে অন্ডকোষ আটকায় গেছে। হ্যাঁ, কারণ অন্ডকোষ আটকানো উনি বলছে না, ঐক্যমত কমিশনে সালাউদ্দিন সাহেব সবসময় যে বক্তব্য রেখেছে তাতে সে নোট অফ ডিসেন্ট দিছে, এবং ঐক্যমত কমিশনের নোট অফ ডিসেন্টের নিচে লেখা আছে, যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে জনগণের ম্যান্ডেট পাইলে তারা তাদের মতো করে বাস্তবায়ন করতে পারবে। তার মানে ঐক্যমত্য কমিশন তাদেরকে দায় মুক্তি দিয়ে গেছে। সালাউদ্দিন সাহেব ওই জায়গা ঠিক থাকলো না কেন? তারেক রহমান শেষে কইল কে যে ভোটে ভোট দেন, তারা ওই স্ট্যান্ডেই থাকলো না কেন? তা এর কি সাপোর্ট করতে হবে? আপনি বললেন যে না, ইলেকশন যদি না দেয়, এই জন্য ইলেকশন দেয় না, আপনি সংবিধান করেন,
18 মাস পরে ইলেকশন আপনি রাজি হলেন কেন? 18 মাস সংবিধানে কোথায় আছে? আপনি 6 মাসের ভিতরে নির্বাচন আদায় করলেন না কেন? আজান দিয়ে নামলেন না কেন মাঠে? ইউনিট সরকার লাঠি ছিল, কয়েকজন লোক তাও চুরি বাটপাটি নিয়ে ব্যস্ত। হ্যাঁ, এখন সবগুলোর বিরুদ্ধে, প্রায় সবগুলো ইউনিট সহ সবগুলোর বিরুদ্ধে দুদকে অভিযোগের বিচার হয় না কেন বলেন? আপনি CNN এর এক্সিকিউটিভ মারা যায়। একটা অভ্যুত্থান মানে অন্য প্রশ্ন করে, অভ্যুত্থান পরবর্তী সরকার হিসাবে ইউনিট সরকারকে মানে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? খুব বাজে হবে না খুব ভালোভাবে? এটা বর্গী, ব্রিটিশ আমলের বর্গী, এরা লুটতরাজ করতে দেশটারে ফোকলা বানায় দিয়ে গেছে। এই দোষটাকে মানে যে কোনো ইলেক্টেড সরকারও ঠিক করতে পুরা জনগণের সমর্থন লাগবে, এই দেশটা ঠিক করা সম্ভব না। ধরেন 28 লাখ কোটি টাকা ঋণ রেখে গেছে, ব্যবসা নাই, বাণিজ্য নাই। ইউনিট সরকার, হ্যাঁ, ইউনিট সরকার। এখন 28 লাখ সরকার, কোটি? হ্যাঁ, 1 বছর 18 মাসে, হ্যাঁ 18 মাসে মনে হয় হিসেবটা না, সব মিলা মানে আওয়ামী লীগের আমল থেকে সব পর্যন্ত। তো এখন আমি বলতেছি যে চলেন, এছাড়া ব্যবসা নাই, বাণিজ্য নাই, তারপরে যে প্রবাসী আয় ছিল, প্রবাসীরা মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সেটাও তো এখন কমে গেছে। তো এখন তো এই যে আমি মনে হয় আপনাকে প্রশ্নটা বুঝাইতে পারি নাই, যে আমি বলতেছি যে মানে যে কোনো দেশে অভ্যুত্থানের পরে সরকার আসে, সারা বিশ্বে বিভিন্ন সময় আসছে, সেই হিসেবে ডক্টর ইউনূস খুব ফেল নাকি সফল? শূন্য। শূন্য। ওর বিচি কেটে দেওয়া উচিত। ও দেশটারে শেষ করে দিছে একদম। কিভাবে? যার নাম করতেছে কিভাবে? আপনি বলেন, আপনি উত্তরা দিয়ে বাড়ি যান, তার মতো মোনাফেক চতুর আর নাই এই বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই, সে বাংলাদেশেই না। আপনি চিন্তা দিয়ে আপনার সাথে কি কোনো কারণে মনে করেন, কোনো কারণে যারা অভ্যুত্থানে পরাজিত হয়েছে তারা যেরকম ডক্টর ইউনূসকে একেবারে কড়া সমালোচনা করে, আপনি কি সেরকম করছেন? কোনো কারণে? আমি নাকি বুঝে শুনে? শোনেন, আমি মুক্তিযুদ্ধ করেছি 71 সাল থেকে। মুক্তিযুদ্ধের সাথে কি ডক্টর ইউনূসের কোনো ক্লাস আছে? আমার তার কোনো ফিলোসফি নাই। তার ফিলোসফি হলো লুট করা এবং আমেরিকান কায়দায় নামে বেনামে মাল লুট করো। উত্তরায় দিয়ে বাড়ি যান, অর্ধেক জায়গা ছেড়ে দিয়ে গেছে, কিন্তু তার নামে কিচ্ছু নাই। তার নামে কিছু নাই, আবার উনি নিয়ে গেছে। হ্যাঁ, উনি নিয়ে গেছে। অভিযোগ নাই, মানে আলোচনা আছে এরকম? আলোচনা না, একজন সিনিয়র সাংবাদিক হিসেবে আজিজ ভাই আলোচনা দিয়ে কি কোনো তথ্য দেওয়া যায়? শোনেন, সে করছে কি, তার প্রতিষ্ঠান ওই যে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন, ওইসব নামে লইছে। ও আচ্ছা, বুঝছেন না, ইনডাইরেক্টলি সেই ফাইনালি তার ট্রাস্ট, গ্রামীণ ট্রাস্ট এইসব নামে লইছে, নিয়ে দিয়ে বাড়ির অর্ধেক লয়ে গেছে, সে অর্ধেক লয়ে গেছে। ইউনূস মেডিকেল, ইউনূস নার্সিং হোম, সব বিল্ডিং উঠে গেছে সব। আবার দেখেন, আপনি বলেন তো দেখি, সে এখন ভিভিআইপি আছে, 1 বছরের সে নিজে প্রজ্ঞাপন জারি করে SSF সে পাহারা নিচ্ছে 1 বছরের জন্য। এই সরকার কিন্তু সেটা আবার বহাল রাখছে। কেন? সে সকালে উঠে গোপনে 7টার ট্রেন ধরে, 7টার প্লেন ধরে চলে গেছে, কেন তার কি শেয়ার হয়েছে, কেউ জানে না। একটা ভিআইপি গেল, কেউ নিউজ নাই, টেলিভিশন জানে না, কিছু জানে না। এটা তো চুরি করে দেওয়া। এখন আছে অনেকে ওইখানে থাকে। আমি যেটা বলতেছি কি, ডক্টর ইউনূস আপনি যে সমস্ত কথা বললেন সেগুলো তার দুর্নীতি নিয়ে কথা বলছেন, যেগুলো বিচার হবে। ডক্টর ইউনূস পলিসিগত জায়গায় আপনার কাছে কি মনে হয় না যে অভ্যুত্থান পরবর্তী কোনো দেশে যে বড় ধরনের সংকট দেখা দেয়, বিভিন্ন গ্রুপ উপগ্রুপের মধ্যে ঝগড়া হয়, বিবাদ হয়, কে এই অভ্যুত্থানের মালিক, কে অভ্যুত্থানের পিতা, এটা নিয়ে একটা বড় ধরনের যুদ্ধ হয়, সমস্যা হয়, সেই জায়গাটাতে ধরেন বাংলাদেশে অভ্যুত্থান হয়েছে মূলত পুলিশের বিরুদ্ধে, পুলিশ ছিল প্রতিপক্ষ, সেই রকম একটা ভঙ্গুর আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে ডক্টর ইউনূস 1.5 বছর চালিয়েছেন, একটা ভালো নির্বাচন দিয়েছেন, সব মিলিয়ে বলবেন আপনি শূন্য? না, নির্বাচন দিয়েছে, কিন্তু ইতিমধ্যে চুরি চামারি যা করার করে ফেলছে, সময় মতো নির্বাচন দেয় নাই। নেপালের যে প্রধানমন্ত্রী হলো, প্রধান বিচারপতি ছিল, কতজন মারা গেছিলেন নেপালে? হ্যাঁ, 5 জন মারা যাক। নেপালে পুলিশের বিরুদ্ধে সরকার তো ভেঙে গেছে। নেপালে পুলিশ সে এসে নেপালে পুলিশ গুলি চালিয়েছিল না, প্রথম শব্দ উচ্চারণ করছে। নেপালের অভ্যুত্থান আর বাংলাদেশের অভ্যুত্থানের প্যাটার্নটা এক কিনা জানার জন্য বলতেছি। না, এটা না, নেপালে ওইভাবে হয় না, এটা ঠিক, কিন্তু দুর্নীতি, অপশাসন সবই ছিল এবং আনুপাতিক। আপনি অনেকক্ষণ বলছেন আজিজ ভাই। না, আমি শেষ করি, একটা কথা বলি, শেষ করি। আপনি যদি ইউনূস যদি ক্ষমতার লোভ না করে সময় মতো নির্বাচন, সে তো পারতেছে না, পারে নাই, তো সে নির্বাচন দিয়ে দিত। দেশে এই হয়েছে সেই হয়েছে, সে পারতেছে না, সময় মতো নির্বাচন দিয়ে নেপালের মতো চলে যেত সে। এই যে এখন এই যে তরুণরাই ক্ষমতা আসতো, তরুণদেরকেই ভোট দিত, কিন্তু তরুণদেরকে সে ব্যবহার করছে সব জায়গায়, মপ টপ করে, চুরি চামারি করে। এই ভিডিও এখনো পাবেন, দেখেন ওই যে হাসনা, হ্যাঁ, মপ বানাইছে, সব জায়গায় ব্যবহার করছে। মপ বানাইছে, ছাত্রদেরকে বিতর্কিত করছে, একবারের জন্য বলছে তোমরা লেখাপড়া করো, রাজনীতি করো, সবাইকে উদ্যোক্তা হও করে এই তরুণ সমাজ ধ্বংস করে দিচ্ছে সে।
তরুণ সমাজ এই দেশের দাঁড়ানোর ব্যবস্থা নষ্ট করে দিছে। সুতরাং তার তো তাহলে মানে যে রাজাকি ভাই, মানে ডক্টর ইউনূসের ব্যর্থতাই কি আজকে, মানে আপনি সব জায়গায় দেখবেন যে একেবারে বক্তব্যের ক্ষেত্রে, মানে বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতারা বা দেশের ভিতরে যারা আছে বিভিন্ন ভার্চুয়াল জগতে যারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, লেখালেখি করছেন, তারা প্রত্যেকের কিন্তু গান পয়েন্টে একমাত্র ডক্টর ইউনূস, যে মানে শেখ হাসিনাকে পতন করবার জন্য যে মেটিকুলার ডিজাইনের অভিযোগ আনা হয় ডক্টর ইউনূসের বিরুদ্ধে, আজিজ ভাইয়ের কথার সঙ্গে ওই জায়গাটা মিলিয়ে আসলে কি আজকে যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠছে সেটা কি ডক্টর ইউনূসের ব্যর্থতা? আওয়ামী লীগ প্রাসঙ্গিক কে করলো আমি সেটা জানি না। প্রশ্ন হচ্ছে যে এই সংসদ নির্বাচন হয়েছে তো 5 বছরের জন্য, 5 বছরের জন্য না, মাত্র 3.5 মাস যাচ্ছে। এখনই কে পুনর্বাসিত হবে, আসবে, এখনই ভাবার কি আছে? এটা কিন্তু আলোচনা হচ্ছে। হবে কেন? আমি তো 5 বছরের জন্য নির্বাচন করছি। 5 বছরের মধ্যে 2 বছর যাক, কথার কথা সরকারের অবস্থা দেখি কি হয়, তারপরে না আপনি এখনই যদি আপনার ওই আওয়ামী লীগের পুনর্বাসনের চিন্তা করি এবং নির্বাচনের করি, তাহলে তো আবার একটা নির্বাচনের চিন্তাই আমরা করতে পারি খুব দ্রুত, যে হ্যাঁ বাদ দিয়েছিলাম ঠিক হয় নাই। না আপনি কি বুঝতে, আপনি কি মানে আমি তো একমত অ্যাড করে দিই যে বিভিন্ন সময় ওই 5 আগস্টের পরে যারা পালিয়ে গিয়েছিল তারা তো এই আশঙ্কায় পালিয়ে যায়নি যে আমি কোনো অন্যায় করি নাই, আমাকে মানুষ কিছু করবে। তারা এই আশঙ্কা নিয়ে পালিয়ে গিয়েছিল যে আমি যে পরিমাণ অন্যায় করেছি তাতে আমি আক্রান্ত হতে পারি। যে লোকগুলো পালিয়ে গেল তারা দেশে ফিরছে, তারা বিভিন্ন জায়গায় ফিরছে, তারা তাদের চেয়ারে বসছে, পজিশনে আসছে। এবং আমি বলি বিভিন্ন খবরের কাগজ থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে, যেমন আজকে আমরা আলোচনা করছি যে আওয়ামী লীগের দেশে ফেরা নিয়ে আলোচনা হচ্ছে, এই আলোচনা তো অপ্রাসঙ্গিক ভাবে করছি না আমরা। আমি অপ্রাসঙ্গিক বলছি না, আমি বলছি এত দ্রুত আসতেছে কেন আলোচনাটা, সেটার প্রেক্ষাপট বলতেছি। আপনি মনে আছে যে আব্দুল মোমেন সাহেব সরকার পতনের 8 মাস পর দেশ থেকে বের হয়েছে? হ্যাঁ, তার নিজের বক্তব্য, আমি 8 মাস পরে বের হয়েছি এবং আমি 5 বার বাসা বদল করেছি, 6 বার আমার সিম কার্ড বদল করেছি, প্রশাসনের সহযোগিতায় বের হয়েছি। তার মানে বাসা বদল, সিম কার্ড বদল সব প্রশাসন জানতো। আমি এটা দিয়ে বুঝাচ্ছি, এই শেখ হাসিনা চলে যাওয়ার 8 মাস পর উনি দেশ থেকে বেরোইছেন, প্রশাসন সবকিছু জানতো এবং সিম 6 বার পাল্টাইছে, বাসা 5 বার পাল্টাইছে, তারপরে বহির্বিশ্বে গিয়ে এই কথাটা বলতেছে। তার মানে 8 মাস পর্যন্ত সে তার সহযোগিতা পেয়েছে, এই প্রশাসনের সহযোগিতা পেয়েছে। আপনাকে ওই জায়গাটায় হিট করতে হবে, ওই প্রশাসনের সহযোগিতা পেয়েছে। 8 মাস পরেও কিন্তু আবার আরো কিছু লোক বেরোইছে, বেরোয় কাস্টডিতে গেছে, পরদিন নিম্ন আদালতের থেকে জামিন পাইছে, নিম্ন আদালত থেকে জামিন পেয়ে গেছে। আইন হলো একটা মাকড়সার জাল, এটা আমার কথা না, সক্রেটিসের কথা। 4000 বছর আগে যিনি বইলে গেছেন, আমি ঠিক অ্যাকুরেট বছর বলতে পারবো না, তখন সে যে বলছে আই সেলুট, তার মেধার সেলুট দেই। আর নয় তো একই ঘটনা তখনও ঘটতো, তা না হলে এইটা বলতো না আইন হলে মাকড়সার জালের মতো, ছোট ছোট সব আটকা পড়ে কিন্তু বড়রা জাল ছিঁড়ে বেরিয়ে যায়। আপনি বলেন 5 আগস্টের পরে 17 লক্ষ হাজার হাজার মামলা হয়েছে, তার বহু লোক কাস্টডিতে আছে, 8 মাস কাস্টডিতে, পুলিশ রিপোর্ট নাই, এফআইআর এর নাম নাই, এরকম বহু লোক এখনো হাইকোর্ট পর্যন্ত গিয়ে থেমে আছে, তারপর উচ্চ আদালতে গেলে ওখানে থেমে যায়। আবার দায়িত্বশীল ব্যক্তি ক্যান্টনমেন্টে শেল্টার নিয়েছিল, পরে এক সময় নিখোঁজ হয়ে গেল, তারপরে বের হইয়া ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সে জামিন পাচ্ছে, পায় নাই? পাইছে। কিভাবে, এটা কি করে? তার মানে ওই যে বড় বড় মাছ আইনের জাল ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে।